একটি স্কুল পড়ুয়া কিশোরী হঠাৎ করেই মিসিং হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে একজন শিক্ষক, একজন স্কুল ছাত্র ও একজন স্ট্রাগলিং ডিরেক্টরের জীবন একে অপরের সাথে জড়িয়ে পড়ে। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ক্রাইম থ্রিলার মুভি নিরাঙ্গাল মন্দ্রু, যার অর্থ 3 শেডস। ক্রাইম ও থ্রিলের সাথে ডার্ক থিমের টুইস্টেড স্টোরি টেলিং আপনার মনোযোগ ধরে রাখবে। চলুন এক্সপ্লেনেশন শুরু করি। গল্পের শুরু হয় শেড 1 দিয়ে। শ্রী নামের একজন স্কুল ছাত্র খুব ভোরে ঘুম থেকে উঠে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হয়, কিন্তু গন্তব্যে পৌঁছে দেখতে পায় স্যার আজ আসেনি। সে পাশের একটি দোকান থেকে তার বন্ধুকে ফোন করে শিওর হয় স্যার আজ পড়াবে না। আসলে সবার ফোন থাকলেও শ্রীকে তার প্যারেন্টস ফোন কিনে দেয়নি। শ্রী যখন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তখন সে দূর থেকে দেখতে পায় একটি লোক একটি মেয়েকে কিডন্যাপ করছে। তাদের একজন শ্রীর দিকে তাকাতেই সে ভয় পেয়ে সাইকেল নিয়ে সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসেও তার বারবার সেই কিডন্যাপিং এর কথাই মনে হচ্ছিল। পরের দিন সকালে শ্রী ব্রেকফাস্ট টেবিলে তার বাবাকে তার ফোন না থাকা নিয়ে খোঁচা দিয়ে কথা বললে তার বাবা বলে শ্রী কলেজে উঠলেই তাকে ফোন কিনে দেওয়া হবে। আসলে কোনো একটা বিষয় নিয়ে শ্রী ও তার বাবা মায়ের সম্পর্ক ভালো যাচ্ছে না। শ্রী যথাসময়ে সাইকেল চালিয়ে স্কুলে চলে আসে। প্রথম ক্লাস বসন্ত স্যারের। শ্রী একটু লেট হয়ে গেলেও স্যার তাকে ভেতরে আসতে অ্যালাউ করে। আমরা শ্রীর 2 বন্ধু রজত ও প্রাণেশকেও দেখতে পাই। শ্রী লক্ষ্য করে বসন্ত স্যার একটু চিন্তিত। সে দুজন ছাত্রের কথোপকথন থেকে জানতে পারে স্যারের মেয়ে পার্বতী আজ সকালে কেমিস্ট্রি প্রাইভেটে আসেনি, কিন্তু এমন তো কখনো হয় না। হয়তো বাড়িতে কিছু একটা হয়েছে, তাই স্যার চিন্তিত। কথাগুলো শুনে শ্রীর চোখের সামনে পার্বতীর চেহারা ভেসে ওঠে, সেই সাথে কিডন্যাপিং এর দৃশ্য। সে আর থাকতে না পেরে দ্বিতীয় পিরিয়ডে স্যারকে মিথ্যা বলে প্রাণেশকে সাথে নিয়ে তার বাইকে করে স্কুল থেকে সোজা সে কিডন্যাপিং এর জায়গায় পৌঁছে যায়। সে সেখানে থাকা লন্ড্রিওয়ালাকে জিজ্ঞেস করে ভোর 5টার দিকে সে কোনো মেয়েকে দেখেছে কিনা। লোকটা বলে সে তো দোকানই খুলেছে 6টায়। প্রাণেশ যখন জানতে চায় শ্রী এমন অদ্ভুত ব্যবহার করছে কেন, তখন শ্রী তাকে ভোরের ঘটনা খুলে বলে। তারপর প্রাণেশ ও সে পার্বতীদের গার্লস স্কুলে চলে আসে, যেখানে তারা প্রাণেশের গার্লফ্রেন্ড ও পার্বতীর ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে আজ সকালে বসন্ত স্যার তার বাবাকে ফোন করে শুনছিল পার্বতী তাদের বাসায় কিনা। এবার শ্রীর চিন্তা আরো বেড়ে যায়। সে ভাবে হয়তো পার্বতী কিডন্যাপ হয়েছিল। রাতে তারা 3 বন্ধু বসে এই ব্যাপারে কথা বলার সময় রজত বলে তুই কি সকালে পার্বতীকেই দেখেছিলি? দেখিসনি তো, দেখ হয়তো স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। শ্রী উত্তর দেয় ওর কোনো বয়ফ্রেন্ড নেই। কাহিনী অতীতে ফিরে যায়। ইন্টার স্কুল প্রোগ্রামে সে প্রথম পার্বতীকে দেখেই পছন্দ করে ফেলে। তখন অবশ্য সে জানতো না পার্বতী স্যারের মেয়ে। পরে পার্বতীর সাথে তার পরিচয় হয়। অতঃপর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে আস্তে আস্তে কথাবার্তা, বাইরে ঘুরতে যাওয়া সবই হয়, কিন্তু তারা কখনোই অফিসিয়ালি রিলেশনে জড়ায়নি। রজত কারণ জানতে চাইলে শ্রী বলে গত বছর শ্রী প্রায়ই ক্লাসে মন মরা হয়ে বসে থাকতো। একদিন বসন্ত স্যার এসে তার পাশে বসে, তারপর একদম বন্ধুর মতো তার সাথে কথা বলতে শুরু করে। স্যার তার মন মরা হয়ে বসে থাকার কারণ জিজ্ঞেস করলে শ্রী জানায় তার বাবা মা সবসময় ঝগড়া করে, কিছুদিন ধরে তো ডিভোর্সের কথাও বলছে। সব শোনার পর স্যার শ্রীর বাবা মাকে ডেকে বেশ ভালোভাবে বোঝায় তাদের কার্যকলাপ কিভাবে শ্রীর মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রী বলে ওই সময়টাতে পার্বতী তার সব থেকে বড় সাপোর্ট ছিল। স্যারের কথা ভেবেই সে এগিয়ে যেতে চাইছিল না, কিন্তু তাদের সম্পর্ক বেশ মজবুত ছিল। 3 বন্ধুর কথার মাঝেই প্রাণেশের ফোনে শ্রীর বাবা কল করে শ্রীকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। স্কুল থেকে ফোন করেছিল, বলেছে প্রথম ক্লাস করেই শ্রী স্কুল থেকে চলে গিয়েছিল। শ্রীর বাবা তার উপর একদমই প্রেশার দিচ্ছিল না, বরং খুবই আদরের সুরে কথা বলছিল, কিন্তু শ্রী তার বাবার সাথে খুবই রুডলি ব্যবহার করে। এতে করে শ্রীর বাবা ভীষণ হার্ট হয়। শ্রীর মন মেজাজ ভালো ছিল না, তাই সে প্রাণেশের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সে একটি গাড়িতে একটি স্টিকার দেখতে পায়, যেটা শ্রী সে কিডন্যাপারের গাড়িতেও দেখেছিল। সে সাথে সাথেই রজত ও প্রাণেশের কাছে এসে তাদের সাথে নিয়ে সেই গাড়ির কাছে পৌঁছে যায়, যেটা একটা বাড়ির সামনে পার্ক করা ছিল। তারা সিদ্ধান্ত নেয় বাড়িতে গিয়ে দেখবে কে বা কারা পার্বতীকে কিডন্যাপ করেছে। রজতকে বাইকের কাছে রেখে প্রাণেশ ও শ্রী দরজার সামনে গিয়ে বেল বাজায়। এবার শুরু হয় শেড 2। আমরা ভেট্রি নামের একটি ছেলেকে দেখতে পাই। ভেট্রি একটি শুটিং এর ডিরেকশন দিচ্ছিল। তাদের কাছে শুটিং এর জন্য পুলিশ পারমিশন ছিল না, তাই তাড়াতাড়ি কাজ সারতে বলে। সিনটা ছিল কিডন্যাপিং এর, যেটা দেখে শ্রী ভেবেছিল এটা আসল কিডন্যাপিং। শুটিং শেষে ভেট্রি শ্রী যেই দোকান থেকে প্রাণেশকে কল করে প্রাইভেটের কথা জিজ্ঞেস করেছিল সেই দোকানে গিয়ে বসে। ভেট্রি খুবই রঙিন মানুষ, সে সবসময় রঙের দুনিয়ায় থাকতে পছন্দ করে, মানে সে অল টাইম নেশায় থাকে, চরম নেশাখোর। আমরা দেখতে পাই পার্বতীর নার্ভাস ভঙ্গিতে সাইকেল নিয়ে দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। সেটা দেখতে পেয়ে দোকানদার জিজ্ঞেস করে সাইকেলের কি হয়েছে। পার্বতী বলে চেন পড়ে গিয়েছে।
দোকানদার নিচে থেকে এগিয়ে এসে তার সাইকেল ঠিক করতে শুরু করে। দূর থেকে ভেট্রি ও তার বন্ধুরা চা খেতে খেতে পার্বতী আর দোকানদারের দিকেই তাকিয়েছিল। পার্বতী বারবার নিজের ঘড়ির দিকে তাকাচ্ছিল, যেন সে কারোর জন্য অপেক্ষা করছে। সাইকেল ঠিক হতে সে দ্রুত সাইকেল নিয়ে চলে যায়। পরের দিন সকালে ভেট্রি কাজে নেমে পড়ে। প্রথম প্রডিউসার মানা করে দেয়, দ্বিতীয় প্রডিউসার মুভিতে হিরোইন ও গান না থাকায় রিজেক্ট করে দেয়, তৃতীয় প্রডিউসার অবশ্য বেশ প্রশংসা করে কিন্তু নানা অজুহাত দেখিয়ে মানা করে দেয়। একে একে সবাই অদ্ভুত অদ্ভুত সব কারণ দেখিয়ে তার স্ক্রিপ্ট রিজেক্ট করতে শুরু করে। এতে করে ভেট্রি বেশ চিন্তায় পড়ে যায়, যেটা রাগ ও ফ্রাস্ট্রেশন আকারে বের হচ্ছিল। সে বাড়ি ফিরে ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে বসে পড়ে। তারপর উঠে গিয়ে একটি পেইন্টিং এর দিকে তাকিয়ে থাকে। ভেট্রি তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোতে হারিয়ে যায়। আমরা বুঝতে পারি ভেট্রি তার মাকে অনেক বেশি ভালোবাসতো, আর সেই কারণেই আজ যখন তার মা বেঁচে নেই, ভেট্রি একদম ভেঙে পড়েছে। সে নেশা করে, গান শুনে আর গেম খেলে নিজেকে ব্যস্ত রেখেছে। অতঃপর ক্লান্ত হয়ে বিছানায় শুতেই সে ঘুমিয়ে পড়ে। স্বপ্ন দেখে সে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতেছে আর তার মা তার জন্য তালি বাজাচ্ছে। এভাবেই ঘুমাতে ঘুমাতে রাত হয়ে যায়। ভেট্রির ঘুম ভাঙে ফোনের শব্দে। সে দরজা খুলে বন্ধুদের দেখতে পেয়ে জিজ্ঞেস করে শুটিং এর জন্য লোকেশন পেয়েছে কিনা, কিন্তু তার বন্ধু কিছু না বলেই ভেতরে চলে আসে। তাদের হাব ভাব দেখে ভেট্রি জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে কিনা। তারা উত্তর দেয় সত্যকে কল কর, ওই ভালোভাবে তোকে বুঝে বলবে। ভেট্রি তাদের কথা মতো সত্যকে কল করে জিজ্ঞেস করে কি হয়েছে। সত্য জানায় ভেট্রি তার ডিরেক্টরকে তার ডেবিউ মুভির যে স্ক্রিপ্ট শুনিয়েছিল, সেই একই কাহিনী ডিরেক্টর স্ট্যানলি নামের একজন অ্যাক্টরকে শুনিয়ে তাকে সাইন করে নিয়েছে। কাল থেকেই মুভির শুটিং শুরু হবে আর অ্যানাউন্সমেন্টও তাড়াতাড়ি হয়ে যাবে। ভেট্রি যেন রাগে ফেটে পড়ছিল। সত্য সেটা বুঝতে পেরে তাকে শান্ত হতে বলে, জানায় তাকে মুভির স্ক্রিপ্ট এনে রেজিস্ট্রেশন করে নিতে। তারপর তারা আইনি হস্তক্ষেপের মাধ্যমে মুভি বন্ধ করতে পারবে। এতে যদি সত্যের চাকরিও চলে যায় তার কোনো দুঃখ থাকবে না। কথাটা শোনার পর ভেট্রি আস্তে আস্তে উঠে অন্য রুমে এসে স্ক্রিপ্ট খুঁজতে গিয়ে দেখে স্ক্রিপ্ট সেখানে নেই। ভেট্রির গলার আওয়াজ পেয়ে তার বন্ধু সন্দীপ ও শিবা দ্রুত সেখানে পৌঁছে স্ক্রিপ্ট খুঁজতে শুরু করে। ভেট্রির রাগ ততক্ষণে কান্নায় পরিণত হয়েছে। এই স্ক্রিপ্টটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই স্ক্রিপ্ট নিয়ে সে তার মায়ের সাথেও লড়াই করেছিল। বেশ কিছুক্ষণ খোঁজার পর তার বন্ধুরা এসে জানায় বাড়িতে কোথাও স্ক্রিপ্ট নেই, আর স্ক্রিপ্ট ছাড়া তারা প্রমাণ করতে পারবে না যে এই মুভিটা আসলে ভেট্রি লিখেছে। ভেট্রি অনেক বেশি ভেঙে পড়ে। সে তার বন্ধুদের বাড়ি থেকে বের করে দেয়। তারপর একের পর এক নেশা জাতীয় পদার্থ নিতে শুরু করে। সে দেখতে থাকে কিভাবে সেদিন ডিরেক্টর বলেছিল তার ভেতরে অনেক বেশি পোটেনশিয়াল আছে, কিন্তু সেই ডিরেক্টরই তার স্ক্রিপ্ট চুরি করে ফিল্ম বানাচ্ছে। এভাবেই একসময় ভেট্রি নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এমন এক জগতে হারিয়ে যায় যেখানে কোনো কিছুই বাস্তব নয়। এমন এমন সব জিনিস দেখতে থাকে যেগুলো কখনোই বাস্তবে সম্ভব না। অনেক চেষ্টার পর ভেট্রির বন্ধুরা দরজা ভেঙে ভেতরে এসে দেখে ভেট্রি অবচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তারা অনেক কষ্টে ভেট্রির জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরলেও তার হুঁশ ফেরে না। সে নেশার ঘরে উল্টোপাল্টা দেখতে শুরু করে। সে দেখে সে স্ক্রিপ্ট পেয়ে গিয়েছে, কিন্তু সেটা আসলে একটা বক্স ছিল। এবার ভেট্রি হাউমাউ করে কাঁদতে শুরু করে। তার সব স্বপ্ন শেষ। এমন সময় দরজায় বেল বাজে, আর বেলটা বাজিয়েছিল শ্রী ও প্রাণেশ। এবার শুরু হয় সেট 3। আমরা দেখি কেউ একজন ভেট্রির বাড়ির দরজা খুলে ড্রয়ার থেকে তার স্ক্রিপ্টটি চুরি করে নিয়েছিল। তারপর সুন্দর মতো বাড়ি থেকে চলেও যায়। দৃশ্যপট পরিবর্তন হয় সকালে। বসন্ত স্যার ঘুম থেকে উঠে পার্বতীর রুমে নক করে, কিন্তু সে কোনো সাড়া দেয় না। স্যার যখন দরজা খোলে তখন দেখতে পায় রুম তো ফাঁকা, পার্বতী তো সেখানে নেই। স্যার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করে পার্বতী বাড়িতে নেই কেন, কিন্তু তার স্ত্রী তার কথার কোনো উত্তর না দিয়েই টিভি দেখতে থাকে। উপায় না পেয়ে বসন্ত স্যার পার্বতীর কেমিস্ট্রি স্যারের কাছে কল দিয়ে জিজ্ঞেস করে আর সে একটু বেশি সময় নিয়ে পড়াচ্ছে কিনা। কিন্তু স্যার জানায় সে তো নিজেই বসন্ত স্যারকে কল করতে যাচ্ছিল, কারণ আজ তার প্রাইভেটে পার্বতী আসেনি। বসন্ত বলে তাহলে হয়তো কোনো বান্ধবীর বাড়িতে গিয়েছে, তারপর ফোন রেখে দেয়। সে আবারও তার স্ত্রীকে বলে পার্বতীর বান্ধবীদের কাছে কল করে জিজ্ঞেস করতে পার্বতী তাদের সাথে আছে কিনা। তখন তার স্ত্রী উল্টো জবাব দেয় এতই যখন শখ তখন যেন বসন্ত নিজে কল করে জেনে নেয়। দৃশ্যপট পরিবর্তন হয় পুলিশ অফিসার সেলভামের কাছে। সেলভামকে কনস্টেবল কাথির কল করে বলে একটু আগে থানায় একটা হিট অ্যান্ড রান কেস এসেছে, যেখানে 62 বছরের একজন বৃদ্ধা আহত হয়েছে। সেলভাম জিজ্ঞেস করে কেউ অ্যারেস্ট হয়েছে কিনা। কাথির বলে হ্যাঁ, মিনিস্টার আয়াপ্পানের 2 ছেলে বালা ও কৃষ্ণ। সেলভাম ধমক দিয়ে বলে তারা কি পাগল হয়ে গিয়েছে, মিনিস্টারের ছেলেদের অ্যারেস্ট করেছে কেন। কাথির বলে সে না তো, নতুন কনস্টেবল প্রকাশ অ্যারেস্ট করে নিয়ে এসেছে। সেলভাম দ্রুত থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। অপরদিকে বসন্ত ক্লাসে মন বসাতেই পারছিল না।
যেটা আমরা শ্রীর কাহিনীর সময় দেখেছিলাম। বসন্ত শ্রীদের ক্লাস থেকে বের হয়ে প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নিয়ে পার্বতীকে খুঁজতে বেরিয়ে পড়ে। সকল বন্ধু বান্ধব ও তাদের বাবা মায়ের কাছে পার্বতীর কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউই কোনো তথ্য দিতে পারে না। বসন্ত নিজের স্ত্রীকে কল করলে তার স্ত্রীও বলে সেও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাকেও সবাই একই কথা বলেছে। তার মনে হয় এখন তাদের একটা পুলিশ কমপ্লেইন করা উচিত। কিন্তু বসন্ত বলে ওঠে তারা যদি পুলিশ ইনভলভ করে তাহলে তো তাদের মেয়ের বদনাম হয়ে যাবে। তখন তার স্ত্রী শোভা বলে, মেয়ে বড় নাকি সমাজ, পুলিশকে ইনভলভ করতেই হবে। অপরদিকে সেলভাম যখন থানায় পৌঁছায় তখন মিনিস্টার আয়াপ্পানের ছেলে বালা থানার সবার সামনেই সেলভামকে বলতে থাকে, আমার বাবা মিনিস্টার, সে যদি একবার জানতে পারে তুই আমাকে থানায় আটকে রেখেছিস তাহলে তোকে এবং তোর থানাকে আগুন ধরিয়ে দেবে। সেলভাম উত্তর দেয়, আমি ছোটকাল থেকেই কাউকে ভয় পাই না, এখন আমি যদি তোকে ছেড়ে দিই তাহলে আমার থানার লোকজন ভাববে আমি ভয় পেয়ে তোকে ছেড়ে দিয়েছি, তখন কেউ আর আমাকে সম্মান করবে না। এবার বালা সেলভামের উপর চিৎকার করে ওঠে, যেটা শুনে সেলভাম ভয়ঙ্কর রকম রেগে যায়। এবার তো সে আর দুজনকে ছাড়বেই না। সে সেখান থেকে নতুন কনস্টেবল প্রকাশের কাছে চলে আসে। প্রকাশ ভয়ে ভয়ে তাকে সরি বলে, কিন্তু সেলভাম বলে ওঠে প্রকাশের কোনো দোষ নেই, সে তো নিজের ডিউটি করছিল, কিন্তু এরকম সেন্সিটিভ কেসগুলোর ক্ষেত্রে হুটহাট ডিসিশন নেওয়া ঠিক না। এরই মাঝে সেখানে মিনিস্টারের পিএ হাজির হয়। হাজতের ভেতর থেকেই বালা বন্য উল্লাসে মেতে ওঠে আর সেলভামকে অপমান করতে থাকে। তার ভাই কৃষ্ণ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বালা যেন একটু বেশি উদ্যত্ত। অন্যদিকে মিনিস্টারের পিএ সেলভামকে বলে, সামনে ইলেকশন, এখন যদি কথাটা ফাঁস হয় তাহলে মিনিস্টারের ক্যারিয়ার সংকটে পড়ে যাবে। সেলভাম উত্তর দেয়, আমি তো ছাড়তেই চাইছিলাম, কিন্তু মিনিস্টারের ছেলেটা প্রচন্ড বেয়াদব, তাই বলে আমাকে আবার সৎ পুলিশ অফিসার ভাববেন না, যা অফার করতে চান করতে পারেন। মিনিস্টারের পিএ সেলভামকে 50,000 টাকা দিয়ে বলে বাকি 1 লাখ টাকা মিনিস্টারের ছেলেদের ছাড়ার পর পাবে। সেলভাম বলে রাখে যদি মহিলা মারা যায় তাহলে 5 লাখ টাকা দিতে হবে, আর চিন্তার কোনো কারণ নেই, মিডিয়াতে এইসব খবর পৌঁছাবে না। দৃশ্যপট পরিবর্তন হয়। থানার বাইরে ভেটরির স্ক্রিপ্ট চুরি করা চোর কাউকে কল করে, তারপর থানার ভেতরে চলে যায়। জানা যায় সেলভামই সেই চোরকে ভেটরির স্ক্রিপ্ট চুরি করতে পাঠিয়েছিল। চোর বলে, এবার আমি যাই স্যার। তখন সেলভাম কাথিরকে ডেকে চোরটাকে একটি ছিনতাই মামলায় জেলে ঢুকিয়ে দেয়। তারপর একজনকে ফোন করে বলে স্ক্রিপ্ট পেয়ে গিয়েছে, টাকাটা পাঠিয়ে দিতে। সেলভাম কেবিন থেকে বাইরে এলে শুনতে পায় বসন্ত পার্বতীর মিসিং কেস লেখাচ্ছে। সব ডিটেলস শোনার পর সে ভালোভাবে কাথিরকে কেসটা হ্যান্ডেল করতে বলে বাইরে চলে যায়। কাথির বসন্তকে জিজ্ঞেস করে পার্বতীর কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। বসন্ত বলে না। তখন কাথির বলে অনেক সময় মেয়ের বয়ফ্রেন্ড আছে কিনা সেটা বাবার থেকে ভালো মা জানে। বসন্তের উচিত তার স্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলা। সে কেস রেজিস্টার করে নিয়েছে, কোনো তথ্য পেলেই বসন্তকে জানানো হবে। বসন্ত বাসায় এসে তার স্ত্রী শোভাকে জিজ্ঞেস করে পার্বতীর কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। শোভা উত্তর দেয় ছিল না। এমন সময়ও শোভার এই ঠান্ডা ব্যবহার বসন্তকে আরো হতাশ করে তুলেছিল। সে অনুরোধ করে এই মুহূর্তে সব ভুলে গিয়ে তাকে সাহায্য করার জন্য। তারপরও শোভা তার সাথে ঠিকঠাক কথা বলে না। এদিকে সেলভাম হসপিটালে এসেছে অ্যাক্সিডেন্ট হওয়া সেই মহিলাটিকে দেখতে। ডক্টর জানায় মহিলা সেফ আছে, তবে হাতে পায়ে মারাত্মক জখম হয়েছে। সেলভাম তখনই মিনিস্টারের পিএ কে কল করে জানিয়ে দেয় মহিলা যেহেতু ঠিক আছে তাই থানায় গিয়ে কনস্টেবল কাথিরকে বললেই সে বালা ও কৃষ্ণকে ছেড়ে দেবে। দৃশ্যপট পরিবর্তন হয়। কাথির মিনিস্টারের ছেলেদের ছেড়ে দিলে তারা থানার বাইরে এসে চা খাওয়ার সময় কৃষ্ণ বলে সেলভামের ছেলে ভেট্রি তাদের এরিয়াতেই ভাড়া বাসায় থাকে। বালা প্রতিশোধ পরায়ণ হয়ে তার লোক ভেট্রির বাড়িতে পাঠিয়ে দেয়। এটা সেই সময় যখন শ্রী ভেট্রির বাড়ির বেল বাজিয়েছিল। মিনিস্টারের গুন্ডারা সেখানে আসতেই ভেট্রিও দরজা খুলে বাইরে বের হয়। সেই গুন্ডাগুলো অবশ্য শ্রীদের ভাগিয়ে দিলে তারা বাড়ির বাইরে এসে দাঁড়ায়। অন্যদিকে ভেট্রি নেশার ঘরে উল্টোপাল্টা দেখছিল আর হাসছিল। গুন্ডাগুলো যখন শিওর হয় এটাই ভেট্রি, তখন তারা ভেট্রি সহ তার ফ্রেন্ডসদের মারতে শুরু করে। ভেট্রি তখন হাসছিল। হঠাৎ ভেট্রি দেখে লোকগুলো সবাই সেই শয়তান ডিরেক্টর। সে এবার উল্টো মারতে শুরু করে। ভেট্রির ঘর থেকে মারামারির শব্দ পেয়ে তার বাড়ির মালিক থানায় কল করে জানায় কিছু গুন্ডা এসে তার ভাড়াটিয়াকে মারছে। ভেট্রি লোকগুলোকে এত মারে যে লোকগুলো সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, কিন্তু ভেট্রি নিজেও আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। তাই তার বন্ধুরা তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়, আর তাদের ফলো করতে করতে শ্রীরা 3 বন্ধুও রওনা হয়। অপরদিকে বসন্ত তখনও পার্বতীর কোনো খোঁজ পায়নি। পার্বতীর স্যার বলেছিল তার কাছে পার্বতীকে একটু অন্যমনস্ক মনে হয়েছিল। বসন্ত এবার আর নিজেকে সামলাতে পারে না, সে কাঁদতে শুরু করে। তখনই তার কাছে থানা থেকে কল আসে। তাকে জানানো হয় পার্বতী সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। বসন্তকে দ্রুত থানায় আসতে বলা হয়।
আসলে থানায় সেই চোরটা তাকে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু কাথির বলে সেলভাম আসলেই তাকে ছাড়া হবে, তার আগে না। চোরটা আরো বেশি বেশি রিকোয়েস্ট করতে থাকলে কাথির পার্বতীর ছবি দেখিয়ে বলে এই মেয়ে সম্পর্কে কোনো তথ্য দিতে পারলেই তাকে ছেড়ে দেওয়া হবে। চোরের মনে হয় সে পার্বতীকে আগে কোথাও দেখেছে। একটু ভেবে সে কাথিরকে জানায় আজ ভোরেই সে পার্বতীকে দেখেছিল। কাথির ভাবে চোরটা হয়তো মুক্তি পাওয়ার জন্য মিথ্যা বলছে, কিন্তু চোরটা বলতে থাকে আজ ভোরে সে যখন সেলভামের কথা মতো ভেট্রির স্ক্রিপ্ট চুরি করে পালাচ্ছিল তখন সে পার্বতীকে তার সাইকেল নিয়ে হেঁটে যেতে দেখে। তার চোরের মতো চেহারা দেখে পার্বতী বারবার তার দিকে ফিরে তাকাচ্ছিল, তাই তার স্পষ্ট মনে আছে মেয়েটি পার্বতী। এরপর পার্বতী তার সাইকেল ফেলে একটি গাড়িতে উঠে চলে যায়। কাথির চোরের কথাগুলো শুনে অন্য একজন কনস্টেবলকে ডেকে বলে চোরটাকে সাথে নিয়ে তার বলা লোকেশনে গিয়ে ইনভেস্টিগেশন করতে। তারা বেরিয়ে যেতেই কাথিরের কাছে ভেট্রির বাড়ির মালিকের কল এসেছিল, যে বলেছিল ভেট্রির বাড়িতে গুন্ডারা হামলা করেছে। সিন শিফট হয় ভেট্রির কাছে যে তখনও নেশার ঘরে চুর, তাই সে জুতো খুলে গিয়েছে বলে বাচ্চাদের মতো কাঁদছে। অন্যদিকে শ্রীরা তখনও তার পিছু করছিল। শিবা টের পেয়ে গিয়েছিল দুইটি বাইক অনেকক্ষণ যাবৎ তাদের পিছু করছে, তাই সে গাড়ি থামাতেই ভেট্রি গাড়ি থেকে নেমে শ্রীদের মারতে যায়, কিন্তু তার বন্ধুরা তাকে আটকে ফেলে। তাদের জিজ্ঞেস করে তারা গাড়ির পিছু করছে কেন। শ্রী তখন জানায় আজ ভোরে সে যখন প্রাইভেট পড়তে যাচ্ছিল তখন সে একটি মেয়েকে এই গাড়িতে কিডন্যাপ হতে দেখেছে। ভেট্রি তাকে বলে তারা আসলে ফিল্মের শুটিং করছিল, কিন্তু শ্রী কিছুতে বিশ্বাস করতে চায় না। তখন তারা শ্রীকে সেই শুটিং এর অংশটুকু দেখালে শ্রী তাদের কথা বিশ্বাস করে। এবার ভেট্রি তাকে জিজ্ঞেস করে শ্রী তো কোনো পুলিশ না, তাহলে তারা তো সমস্যা কি। শ্রী তাদের পার্বতীর ছবি দেখিয়ে বলে পার্বতী আর সকাল থেকে মিসিং। দূর থেকে দেখে ভেবেছিল ওটা হয়তো পার্বতী। ভেট্রি পার্বতীর ছবি দেখে তাকে চিনতে পারে। শ্রীকে জানায় আজ ভোর 5:30টার সময় সে যখন বাসন্তী বেকারিতে বসেছিল তখন সে পার্বতীকে দেখেছিল। বেকারির মালিক তো পার্বতীর সাইকেলের চেন ঠিক করতে সাহায্য করেছিল। ভেট্রি শ্রীর কাছ থেকে তার নাম্বার চেয়ে নেয় যাতে পরবর্তীতে পার্বতীকে দেখলে সে শ্রীকে জানাতে পারে। শ্রী ও তার বন্ধুরা বাইক নিয়ে চলে যায়। এদিকে মিনিস্টারের গুন্ডারা বালাকে ফোন করে জানিয়ে দেয় তারা ভেট্রির কিছু করতে পারেনি। দৃশ্যপট পরিবর্তন হয়। পুলিশ সেই চোরকে সাথে নিয়ে তার বলা লোকেশনে পৌঁছে দেখতে পায় সত্যি সত্যি পার্বতীর সাইকেলটি সেখানে পড়ে আছে। সেখানে একটি সিসিটিভি ক্যামেরাও ছিল। অন্যদিকে কাথির ভেট্রির বাড়িতে এসে বাড়ির মালিকের কাছ থেকে সকল তথ্য সংগ্রহ করে বুঝতে পারে অনেক বড় কোনো সমস্যা হয়েছে, তাই সে তৎক্ষণাৎ সেলভামকে কল করে সবটা জানিয়ে দেয়। এটাও জানায় যে ভেট্রি বর্তমানে বাড়িতে নেই, বন্ধুদের সাথে কোথাও বেরিয়েছে। সেলভাম উত্তর দেয় আমি জানি এর পেছনে কারা দায়ী। কাথির সেলভামকে সাবধান করতে চায় যে সে যাদের সাথে পাঙ্গা নিচ্ছে তারা অনেক বড় মাপের মানুষ, কিন্তু সেলভাম তার কথা না শুনেই ফোন রেখে দেয়। দৃশ্যপট পরিবর্তন হয়। ভেট্রির বন্ধু সন্দীপ সত্যকে কল করে জিজ্ঞেস করে তারা এখন কোথায় শুটিং করছে। সত্য লোকেশন বললে সন্দীপ জানায় তারা ডিরেক্টরের সাথে কথা বলতে আসছে। সত্য অবশ্য বলে দেয় কোনো ঝামেলা না করার জন্য। অন্যদিকে ভেট্রি শিবাকে বলতে থাকে ছোটবেলায় আমার মা আমাকে বলেছিল ভগবানের উপর বিশ্বাস করতে, কিন্তু আমার জীবনে যা হচ্ছে তাতে আমি মানুষকেই বিশ্বাস করতে পারছি না। ভেট্রি আকাশের দিকে তাকিয়ে ভগবানকে উদ্দেশ্য করে নানা রকম কথা বলতে থাকে। তখন নেশার ঘরে ভেট্রি দেখতে পায় ভগবান সত্যি সত্যি তার সামনে হাজির হয়েছে। সিন শিফট হয়। বসন্ত স্যার থানায় পৌঁছানোর পর জানতে পারে পার্বতী নিজে থেকেই একটি গাড়িতে উঠে চলে গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকেও এটাই জানা গিয়েছে। তারা গাড়ির নাম্বার ট্রেস করছে। ক্রস চেক শেষ হয়ে গেলে তাকে জানিয়ে দেওয়া হবে। পুলিশ ভাবছে হয়তো প্রেমিকের সাথে পালিয়েছে পার্বতী। বসন্ত যাওয়ার আগে জিজ্ঞেস করে গাড়ির মডেল কি। পুলিশ উত্তর দেয় গ্রে রঙের i20। অপরদিকে সেলভাম একটি বারে এসেছে। সে বালা ও কৃষ্ণর কাছে এসে বালাকে বলে তাকে আবারও থানায় যেতে হবে। বালা তার উপর গরম দেখাতে গেলে সেলভাম তাকে দুটো থাপ্পড় মারে। তারপর কৃষ্ণকে বলে থানায় যাওয়ার আগে তাদের মিনিস্টার বাপকে জানিয়ে দিক। দৃশ্যপট পরিবর্তন হয়। শ্রী ভেট্রির কথা মতো বাসন্তী বেকারিতে এসে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু নতুন করে কিছুই জানতে পারে না। শ্রী অনেক ভেঙে পড়েছিল। তার চিন্তা হচ্ছিল পার্বতী এখন কোথায় থাকতে পারে। প্রাণেশ যখন তাকে সান্ত্বনা দিচ্ছিল তখন শ্রী তাকে জানায় গতকাল সন্ধ্যায় সে পার্বতীকে প্রপোজ করেছিল। পার্বতী বলেছিল আজ উত্তর দেবে, কিন্তু তার আগেই দৃশ্যপট পরিবর্তন হয়। ভেট্রি তার সামনে দাঁড়িয়ে থাকা ভগবানকে জিজ্ঞেস করে সে ভেট্রির জীবন এত কঠিন বানিয়েছে কেন। তখন ভগবান উত্তর দেয় সিনেমায় নায়কের জীবনে সমস্যা আসলে কি হয়। ভেট্রি উত্তর দেয় নায়ক তার থেকে শিক্ষা নিয়ে নতুন করে সবকিছু শুরু করে। ভগবান বলে এক্স্যাক্টলি। ভেট্রি বুঝে যায় তার কি করতে হবে। তারা সরাসরি শুটিং স্পটে চলে আসে। শিবাকে ভেট্রির সাথে গাড়িতে রেখে সন্দীপ ডিরেক্টরের সাথে দেখা করতে চলে যায়। সে গিয়ে প্রথমে সত্যর সাথে কথা বলে। সত্য জানায় ডিরেক্টরের মাথা আগে থেকেই গরম, সেইভাবেই যেন কথা বলে সন্দীপ। অন্যদিকে শিবার একটি কল আসায় সে অল্প সময়ের জন্য গাড়ি থেকে বের হয়ে যায়। আর তখনই ভেট্রি নেশার ঘরে উঠে বসে। সে কাউকে কল করে বলে আমি না বলা পর্যন্ত কথা বলবে না।
না, কনফারেন্স কল করছি। তারপর কাথিরকে কল করে বলে সে একটি মেয়েকে খুঁজছে, কাথির যদি কিছু জেনে থাকে তাহলে যেন বলে দেয়। এইদিকে সন্দীপ যখন ডিরেক্টরের কাছে আসে তখন ডিরেক্টর এমন ভান করে যেন সে ভেট্রিকে চেনেই না। তারপরও যখন সন্দীপ বারবার ভেট্রির কথা বলতে থাকে তখন ডিরেক্টর বাহানা বানায় হয়তো তার আর ভেট্রির চিন্তা ভাবনা এক, তাই প্লট মিলে যেতে পারে। ভেট্রি যদি চায় তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে যাক, চাইলে সন্দীপও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারে। মানে সে সন্দীপকে লোভ দেখানোর চেষ্টা করছিল। এইদিকে শিবা যখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মায়ের সাথে কথা বলছিল তখন ভেট্রি গাড়ি থেকে নেমে পড়ে। নেশার ঘোরে সে ভাবছিল সবাই তাকে তিরস্কার করছে, বলছে সে গুড ফর নাথিং। ডিরেক্টর তখন শট রেডি করতে ব্যস্ত ছিল। ভেট্রি সরাসরি সেখানে উপস্থিত হয়ে ডিরেক্টরকে গালাগালি করতে থাকে, সাথে সবাইকে এটাও জানিয়ে দেয় যে ডিরেক্টর তার স্ক্রিপ্ট চুরি করেই এই ফিল্ম বানাচ্ছে। ডিরেক্টর তো আর হাত পা গুটিয়ে থাকা মানুষ না, সে ভেট্রিদের সেট থেকে বের করে দেয়। দৃশ্যপট পরিবর্তন হয় বসন্ত স্যারের কাছে। সে তার স্ত্রী শোভাকে বলে পার্বতী একটি গ্রে কালারের i20-তে উঠেছিল, নিজের ভাইকে কল করে জিজ্ঞেস করো পার্বতী কোথায়। অর্থাৎ পার্বতী তার মামার গাড়িতে উঠেছিল, যেটা খুব সম্ভবত তার মা জানতো, তাই এত চুপচাপ। অন্যদিকে সেলভাম বালাকে থানায় এনে কুকুরের মতো মারছিল। সেলভাম বলে যতক্ষণ না তার মিনিস্টার বাপ থানায় আসছে ততক্ষণ এই মার আর থামবে না। কিছুক্ষণের মধ্যেই মিনিস্টার তার দলবল সহ থানায় হাজির হয়। সেলভাম হাজত থেকে বের হয়ে বলে 2 মিনিট অপেক্ষা করতে। সেলভাম যেতেই মিনিস্টার উকি দিয়ে দেখে সেলভাম বালার ছাল চামড়া কিছুই বাদ রাখেনি। এমন সময় সেলভাম তাকে ডাক দেয়। মিনিস্টার তাকে জিজ্ঞেস করে বালাকে অ্যারেস্ট করার কারণ কি। সেলভাম উত্তর দেয় জানেন না স্যার, হিট অ্যান্ড রান কেস, আজকেই তো এফআইআর ফাইল হলো। মিনিস্টার বলে তার জন্য তো তোমাকে টাকা দেওয়া হয়েছে। সেলভাম অবাক হওয়ার ভান করে বলে কিসের টাকা। মিনিস্টার বুঝে যায় সেলভাম আসলে কি গেম খেলছে। সে যখন থানা থেকে বেরিয়ে যাচ্ছিল তখন বালা বারবার বলতে থাকে তাকেও নিয়ে যাওয়ার জন্য, সেলভাম তাকে মেরে ফেলবে। মিনিস্টার গাড়িতে উঠে চুপচাপ বসেছিল। তারপর তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় যা যা দরকার তাই করুক। দৃশ্যপট পরিবর্তন হয় ভেট্রির কাছে, যে সেটের বাইরে বসে বসে কাটছিল। এমন সময় একটি লোক এসে ভেট্রিকে জিজ্ঞেস করে ভেট্রি তাকে চিনতে পেরেছে কিনা। ভেট্রি বলে না, চিনতে পারেনি। লোকটা বলে সেও ভেট্রির মহল্লাতেই থাকে, আজ ভেতরে যা যা হয়েছে সে সবকিছু শুনেছে। শুনে তার বেশ খারাপ লাগলো। সেও ভেট্রির মতোই ডিরেক্টর হতে এখানে এসেছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে থেকে গিয়েছে। সে জানে না এতে ভেট্রির কোনো উপকার হবে কিনা, তবে সে আজ ভোরে একটি লোককে ভেট্রির বাড়ি থেকে বের হতে দেখেছে। লোকটার আচরণ কেমন যেন সন্দেহজনক ছিল। ভেট্রি তার কাছ থেকে সেই চোরের বর্ণনা শোনে। চোরটার হাতে একটা সাপের ট্যাটু ছিল। ভেট্রি তার ড্রাগ ডিলারকে ফোন করে, কারণ তাদের গ্যাংয়ের সবার হাতেই এমন একটা সাপের ট্যাটু থাকে। ড্রাগ ডিলার জানায় সে চোরটাকে চেনে, তাদের সাথেই থাকে। তো দৃশ্যপট পরিবর্তন হয়। কিছুক্ষণ আগে ভেট্রি যাকে কল করেছিল সেটা আসলে শ্রী ছিল। সে শ্রীকে চুপ করে থাকতে বলে কাথিরকে কনফারেন্স কল করেছিল। সে ঘুরিয়ে পেঁচিয়ে কাথিরের কাছ থেকে পার্বতী সম্পর্কে সব তথ্য বের করে নেয়। পুলিশ জানতে পেরেছে পার্বতী বর্তমানে তার মামার বাড়িতে আছে। ভেট্রি কৌশলে তার মামা বাড়ির ঠিকানাও নিয়ে নেয়। তারপর কাথিরের কল কেটে শ্রীকে বলে এতটুকুতে হয়ে যাবে আশা করছি। অন্যদিকে বসন্ত স্যার পার্বতীর মামার বাড়িতে হাজির হয়েছে, কিন্তু পার্বতীর মামা তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। বসন্তকে ভেতরে তো ঢুকতে দেয়ই না, উল্টো মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ততক্ষণে শ্রীরা সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু বসন্তের গাড়ি দেখে তারা আর ভেতরে যায় না। বসন্ত গাড়ি নিয়ে চলে যেতেই শ্রী পার্বতীর মামার বাড়িতে চলে আসে। বেল বাজাতেই পাশ থেকে পার্বতী তাকে ডেকে ওঠে। শ্রী পার্বতীর পাশে বসতে বসতে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, সকাল থেকেই কত চিন্তায় ছিলাম জানো। দৃশ্যপট পাল্টে ভেট্রির কাছে চলে আসে। সন্দীপ ও শিবা সেই চোরটাকে তাড়া করছিল। চোরটা পালাতে পালাতে ভেট্রির মুখোমুখি হয়ে যায়। তারা যখন চোরটাকে ধরে জিজ্ঞেস করে ভেট্রির স্ক্রিপ্ট কোথায়, তখন চোরটা বলে দিয়ে দিয়েছে। ভেট্রি জিজ্ঞেস করে কাকে। চোর উত্তর দেয় ইন্সপেক্টর সেলভামকে, সেই তো তাকে এই কাজ করতে বলেছিল। ভেট্রি মাথা ভর্তি রাগ নিয়ে তখনই বেরিয়ে যায়। অন্যদিকে শ্রীও রাগ নিয়ে পার্বতীর মামার বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায়। শ্রী চলে আসে বসন্ত স্যারের বাড়িতে, আর ভেট্রি চলে যায় তার বাবা সেলভামের কাছে। শ্রী বসন্তকে বলে একটু আগে সে পার্বতীর সাথে কথা বলে এসেছে, কাহিনী অতীতে ফিরে যায়। শ্রী পার্বতীকে বলেছিল তুমি বসন্ত স্যারের মতো ভালো মানুষকে কষ্ট দিচ্ছ কেন। পার্বতী তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে তুমি তার সম্পর্কে জানোইটা কি। তুমি কি জানো সে ক্রনিক অ্যালকোহলিক, জানো সে প্রতিদিন মদ খেয়ে মায়ের গায়ে হাত তোলে। আমাদের সব শান্তি নষ্ট হয়ে গিয়েছে। সিন আবারও কাট হয়ে ভেট্রির কাছে ফিরে আসে। সেলভাম ভেট্রির সামনে বসতে বসতে বলে বলুন ভেট্রি স্যার কি বলতে চান। ভেট্রি সরাসরি জিজ্ঞেস করে স্ক্রিপ্ট চুরি করার জন্য কত টাকা পেয়েছে। সে জানতো সেলভাম টাকা ভালোবাসে, কিন্তু নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে এটা জানতো না। সেলভাম মুচকি হেসে বলে ওঠে গত সন্ধ্যায় একটি কল পেয়েছিল। কলটি করেছিল ডিরেক্টর কিশোর, যে তাকে স্ক্রিপ্ট চুরি করার জন্য কাজ দেয়, কিন্তু স্ক্রিপ্ট কোথায় ও কখন চুরি করলে সমস্যা হবে না এটা বলেছিল ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ও ভেট্রির বোন
বন্ধু সত্য। সত্য কলেজে থাকতে প্রায়ই বাড়িতে আসতো, তাই সেলভাম তার কণ্ঠ শুনে চিনে ফেলেছে। সত্য অবশ্য বুঝতে পারেনি সে সেলভামের সাথে কথা বলেছে। সেলভাম স্ক্রিপ্ট হাতে পেয়েই সেটা রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশনের জন্য দিয়ে দিয়েছিল। সাথে ডিরেক্টর যে তাকে স্ক্রিপ্ট চুরি করতে বলেছিল সেটার কল রেকর্ডিংস ও প্রমাণ সেখানে দিয়ে এসেছে। সে ভেট্রিকে বলে, কলেজের বন্ধুদের বিশ্বাস করো কিন্তু নিজের বাবাকে বিশ্বাস করো না। এটা কেমন লজিক? ভেট্রি কোনো উত্তর দিতে পারে না। দৃশ্যপট পরিবর্তন হয় শ্রী ও পার্বতীর কাছে। পার্বতী শ্রীকে জানায় গত রাতে বসন্ত প্রতিদিনের মতোই মাতাল হয়ে বাড়িতে ঢুকেছিল। পার্বতী পিছু ফিরে কোনো একটা কাজে ব্যস্ত ছিল। এমন সময় বসন্ত পেছন থেকে তাকে জড়িয়ে ধরে তার সাথে মিসবিহেভ করতে শুরু করে। পার্বতী কোনো মতে বসন্তকে সরিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিয়েছিল। পার্বতী শ্রীকে বলে, এরপরও আমি কিভাবে তার সাথে এক ছাদের নিচে থাকতাম বলতে পারো? কাহিনী বর্তমানে ফিরে আসে। শ্রী বসন্তকে বলে সে নিজের বাবা মায়ের থেকেও বেশি বসন্তকে সম্মান করত। এই কাণ্ডের পর সে নিজের মেয়ের মুখোমুখি হবে কিভাবে? শ্রী আবারও বলে গত রাত থেকেই তার ওয়াইফ সব জানে। সেই পার্বতীকে তার মামাবাড়ি পাঠিয়েছিল যাতে বসন্ত নিজের কর্মকাণ্ড স্বীকার করে। শ্রী তাকে আশ্বস্ত করে যে সে এইসব কথা কাউকে বলবে না, কারণ তার মতো অনেক স্টুডেন্ট বসন্তকে এক প্রকার পুজো করে। শ্রী সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সেলভাম ভেট্রিকে বলে তার মা সবসময় ভেট্রির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতো। এক সময় সে মারা যায়, কিন্তু সেলভাম সবসময় তাকে আশ্বস্ত করেছে যে ভেট্রি পুলিশের ছেলে বলে তাকে পুলিশ হতে হবে এমন কোনো কথা নেই। সে মানছে সে ভেট্রিকে রাগের মাথায় বাড়ি থেকে বের করে দিয়েছিল আর ভেট্রিও চলে গিয়েছে। তরুণ গরম রক্ত ভেট্রির, কিন্তু ভেট্রিও তো তারই রক্ত, তারই সন্তান। এতদিনে ভেট্রি বুঝতে পারে সে তার বাবা সম্পর্কে কতটা ভুল ছিল। হঠাৎ একটি গুলি এসে সেলভামের মাথায় লাগে। এই কাজটা করিয়েছিল ওই মিনিস্টার। সন্দীপ ও শিবা ওই খুনিকে ধরার জন্য দৌড় দেয় আর ভেট্রি নিজের বাবার লাশ দেখে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে বসন্ত পার্বতীকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে। বসন্ত লেখে, আমি এই নেশা থেকে মুক্তির অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি জানি তুমি আর কখনোই আমাকে বাবা বলে মেনে নিতে পারবে না, কিন্তু আমি সত্যিই তোমাকে কখনোই খারাপ নজরে দেখিনি। সেদিন আমি ভেবেছিলাম ওটা তোমার মা। আশা করছি একদিন তুমি সব ভুলে আবারও আমাকে বাবা হিসেবে মেনে নেবে। ভালো থেকো। বসন্ত আত্মহত্যা করে। অপরদিকে শ্রী বাড়ি ফিরে অনেকদিন পর নিজের বাবাকে জড়িয়ে ধরে। দৃশ্যপট পরিবর্তন হয়। ভেট্রি আবারও সব নতুন করে শুরু করেছে। সে নিজের বাবা মায়ের কবরের কাছে এসেছে। সে বলে, আমি আজ আমার প্রথম ফিল্ম সাইন করেছি আর 1 বছর ধরে একবারও নেশার ধারে কাছে যায়নি। আমরা আমাদের জীবনে 3 রঙের মানুষের দেখা পাই। 1 যারা ভালো, 2 যারা খারাপ, আর 3 যারা ভালো ও খারাপ সেজে থাকে। এখানেই 3 শেডস অর্থাৎ নিরাঙ্গাল মন্দ্রু মুভিটি সমাপ্ত হয়। এখানে শেড 1 শ্রীর গল্প, যে আসলেই ভালো। এখানে শেড 2 ভেট্রির গল্প, যে খারাপ ছিল, মানে নেশা করত। বলুন তো শেড 3 কাদের গল্প ছিল? মুভির কাহিনী কেমন লাগলো কমেন্টে জানান। আর এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।